স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। তাতই জবাব দিল না। তাসদিদের দিকে তাকিয়ে নিজের তাকদিরকে ঘৃণা করতে লাগলো। আপনদের সম্পর্কের ঝঞ্ঝাটে ওর দুনিয়া এলোমেলো। এই বিষাক্ত পৃথিবী তাই ছাড়তে চেয়েছিল ও, কিন্তু পারল না। ওপরওয়ালা ওকে সে শক্তিটুকুও দিল না। আরও একবার বাঁচিয়ে নিল ওকে, আর সেটাও ঠিক খাকেও ছিলা করে। তাসদিদ ওয়াসির, যার নাম তাতই জীবনের সবচেয়ে বড় ঘূর্ণি, যার প্রতি প্রেম ওকে আজ মৃত্যু যন্ত্রণা দিচ্ছে। তাসদিদ জবাব না পেয়ে আর কিছু জিজ্ঞেস করলো না। বাইরের বজ্রপাতের আওয়াজ শুনে পিছনে ফিরে এক পলক জানালায় তাকালো। টেবিলে একটা মোম জ্বালিয়ে দিলে আর একটু আলোকিত হয় জায়গাটা। বাটি নিয়ে আবারও খাবার নাড়াতে মনোযোগ দিল তাসদিদ। তাতই সোফা থেকে এক পা নামাতে যাচ্ছিল। তাসদিদ প্রতিক্রিয়া না করে টুল নিয়ে সোফা ঘেঁষে বসে গেল। তাতই বুঝলো ওকে আটকানো হলো। এই ধরে রাখার চেষ্টাটুকু সহ্য হলো না তাতইয়ের। কড়া আওয়াজে বলল, আমি এই মুহূর্তে এখান থেকে চলে যেতে চাই। তাসদিদ বাটি থেকে চোখ তুলে ওর দিকে তাকালো। ওর আকস্মিক চাউনি দেখে তাতই ভেতরে ভেতরে দমে যায়। তবুও আগের মতো শক্ত কণ্ঠে বলল, উপকারের জন্য থ্যাঙ্কস, তবে অন্যের উপকার পেতে পেতে আপাতত আমি ক্লান্ত, আর কারো উপকার নিতে পারছি না আমি। আমায় যেতে দিলে খুশি হব আমি। তাসদিদ চামচ তুলে ধরলো ওর মুখের সামনে। সেদিকে তাকালো তাতই। বাটিতে দুধ আর কর্নফ্লেক্স, সাথে বেদানা, আঙুর, আপেল, স্ট্রবেরি, ড্রাগনের মতো কয়েক প্রকার ফল ছোট্ট ছোট্ট করে কেটে দেওয়া। তাসদিদ স্বাভাবিকভাবে বলল, যাওয়া তো দূর, পা ফেলার শক্তিটুকুও তোমার নেই, আর ইনস্ট্যান্ট এনার্জি ক্রিয়েট করার মতো কোনো সুপার পাওয়ারও আমার কাছে নেই। তার চেয়ে বরং খাবারটা শেষ করো, ততক্ষণে ভোরও হবে, বৃষ্টিও কেটে যাবে, আর তুমি পায়ে চলে যাওয়ার মতো জোরও পাবে। তাতই অন্যদিক মুখ ফিরিয়ে নিল, বলল, খিদে নেই। 44 ঘন্টা 18 মিনিট না খেয়ে থাকলে খিদে থাকে কি থাকে না সেটা আমি তোমার কাছ থেকে জানতে চাইছি না। হ্যাঁ, শেষ করো এটা, কুইক। তাসদিদের কথায় তাতই অবাক চোখে চাইল ওর দিকে। তাসদিদ খাবারের চামচ ওর মুখের দিকে আর একটু এগিয়ে ধরল। তাতই বলল, আপনি বুঝছেন না আমি খেতে চাইছি না, এখানে থাকতে চাইছি না আমি। নিজের বিরুদ্ধে গিয়েই নিজের কথা পড়ল তাতই। কখনো তাসদিদের সঙ্গ ওর এমন অসহনীয় লাগবে সেটা কখনো কল্পনাও করেনিও, অথচ আজ সেটাই হচ্ছে। বারবার মনে হচ্ছে ওর জন্যই সবাই অসুখে। যে তাসদিদের প্রতি ওর একতরফা ভালোবাসা এতগুলো জীবনে এমন ভয়ানক বাঁক এনেছে, সে তাসদিদের সাথে ওর আর এক মুহূর্ত কাটানো সম্ভব না। তাসদিদ তাতইয়ের চেহারা পরখ করলো, তারপর মেনে নেওয়ার মতো করে সোজা হয়ে বসলো ও। টেবিল থেকে ফোন নিয়ে একটা ছবি বের করে দেখালো তাতইকে। তাতই দেখলো সেখানে ছবি দিয়ে ওকে নিখোঁজ বলা। ওর হদিশ জানালে দুটো নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। তাতই বুঝলো এটা তৈয়ব আলফেজ অথবা তুল্যর কাজ। প্রচণ্ড অসহায় অনুভব করে মাথার চুল উল্টে ধরলো তাতই। তাসদিদের চোখ যায় ওর জামায় লেগে থাকা শুকনো কাদা মাটির দিকে। সবসময় টিপটাপ সাজে থাকা মেয়েটাকে এমন বিভ্রান্ত ছন্নছাড়া অবস্থা কেউ হয়তো কোনোদিন কল্পনাও করেনি। চোখ বন্ধ করে যেন নিজেকে সামলালো তাসদিদ। পরপরই চোখ মেলে তাতইকে সোজা সাপটাভাবে জিজ্ঞেস করলো, তুমি খাচ্ছ নাকি আমি এই নম্বরে কল করব? দুদণ্ড সময় নিয়ে খাবার মুখে নেয় তাতই। ও সব কিছু থেকে ছুটে চায়। ও জানে একবার রুম্বু নেড়ে গেলে আর বেরোতে পারবে না ও। তুল্য, আলো, তৈয়ব আলফেজ কেউ ওকে বেরোতে দেবে না। তাসদিদ ফোন পকেটে পুরে মনোযোগ দিয়ে ওকে খাওয়াতে লাগলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও খাবার গলাধকরণ করে তাতই। খাওয়া শেষে তাসদিদ পানির বোতল এগিয়ে দিল ওকে। ঢকঢক করে বোতলের পুরো পানি শেষ করলো তাতই। তাসদিদ নিষ্পলক দৃষ্টিতে ওকে দেখলো। তাতই বোতল রেখে জামার হাতায় মুখ মুছল। এরপরও বাঁ গালের দিকে একটুখানি খাবার লেগেছিল ওর। 7-5 না ভেবে তাসদিদ হাত বাড়ালো সেদিকে, কিন্তু তাতইকে তৎক্ষণাৎ অন্যদিকে ফিরতে দেখে থেমে যায়। এক ধ্যানে কিছুক্ষণ তাতইয়ের দিকে চেয়ে রইল তাসদিদ। হঠাৎই বলে উঠল, রাগ করো রাগান্বিতা, তোমার রাগ জায়েজ। পুনরায় অবাক চোখে চায় তাতই, কিন্তু তাসদিদের চোখে ওর চাউনি এবারও দীর্ঘস্থায়ী হয় না। দৃষ্টি সরিয়ে বলল, একা থাকতে চাই। তাসদিদ কিছু বলল না, সেভাবেই তাকিয়ে রইল তাতইয়ের দিকে। মোমের হলুদাভ আলোতে তাতইয়ের মুখ স্পষ্ট। দরজা জানালা সব লাগানো, তবুও কোথাকার কোন বাতাসের রুক্ষ চুলগুলোর একটা দুটো গালে পড়ছে ওর।
আস্তে ধীরে হাঁটু ভাঁজ করে বসলো তাথই। যত্ন করে করে দেওয়া কবজির ব্যান্ডেজটা দেখতে থাকে। তুই মানবীর অগ্রাহ্যে বাইরের বজ্রপাতের আওয়াজেও যেন অপমানিত বোধ করলো। ধরনী কাঁপিয়ে আরও বেশি করছে উঠতে থাকে সে। বেশ কিছুক্ষণ কেটে যায় নীরবতায়। তাসদিদ উঠে দাঁড়ালো। সরাসরি হাতের তালু মোমের জ্বলন্ত শিখার উপর চাপ দিয়ে নিভিয়ে দিল মোমটা। চমকে ওঠে তাথই। ঘরের এদিকটা আবারও আবছা আধারে ডুবেছে। তাসদিদ সরে আস্তে আস্তে বলল, তোমার রেস্ট দরকার, শুয়ে পড়ো। স্থির হয়ে সেইভাবে বসে রইল তাথই। ছায়াময় মানব ঘরের অপর প্রান্তে পৌঁছেছে। এক হাতে কপাল চেপে ধরে সেখানে থাকা চেয়ারে বসে গেল সে। তাথইয়ের চোখ ফেটে জল গড়ায়। ওর নীরব অশ্রু বিসর্জন আর অম্বুর তোলপাড় করা বর্ষণে কেটে যায় আরও ঘণ্টা খানেকের মতো। টেবিলে থাকা চার্জের আলো কমে এসেছে অনেক আগেই। দুবার করে জ্বলে নিভে চার্জ শেষ হওয়ার পূর্বাভাস দিল সে। ধপ করে নিভেও গেল কয়েক সেকেন্ড পরেই। আরও অনেকটা সময় কাটালো অন্ধকারাচ্ছন্ন ঘরটায়, বাজের হুঙ্কারে আর দুজনের নীরবতায়। কারো না বলা অভিমানে, আর হয়তো কারো না বলা অভিযোগে। তাসদিদ কপাল চেপে ধরে আগের মতোই চেয়ারে বসে আছে। অন্ধকারের জন্য ওর চেহারা দেখা যায় না, কেবল অবয়ব বোঝা যায়। সময় নিয়ে চোখ মুছল তাথই। নিশি রাতের এ ঝড় যেন ও জীবনের প্রতিরূপ। এ ঝড়ের শেষে সব ধ্বংস, এ আধার কাটলেই ওর মুক্তি। তাথইয়ের গলা শুকিয়ে আসে। অন্ধকারে কিছুর হদিশ পাবে না জেনেও ঘাড় ঘুরিয়ে আশপাশ দেখল তাথই। হঠাৎই অনিয়মিত কিছু চোখে পড়ল ওর। খেয়াল করলো বন্ধ জানালার এপারের ধারে একটা জোনাকির মিটিমিটি আলো। তাথই অবুঝের মতো সেদিকে তাকিয়ে রয়। ছোট্ট আলোটা জ্বলছে নিভছে। কয়েক সেকেন্ডের মধ্যে হুবহু একই আলো আসে সেলফের উপর থাকা একটা জারের মধ্য থেকে, তবে সেটা অন্ধকারে আরেকটু বড়। নড়ে চড়ে বসলো তাথই, সবার সাথে রাজ্যের বিস্ময় চেপে বসে ওর দৃষ্টিতে। ঘর জুড়ে অন্ধকার, বাইরের অনিয়মিত বেগের বৃষ্টি, টিনের চালে শব্দ, নিউরন ছিঁড়ে নেওয়ার মতো এক একটা বাজ পড়ার আওয়াজ। তবুও সেদিকে ভ্রুক্ষেপ করা তো দূর, নিজের চোখ জোড়াকে পলক ফেলার সুযোগটুকুও দেয়নি তাথই। চোখের সামনে ভেসে ওঠা অপার্থিব দৃশ্যকে কী করে উপেক্ষা করবে ও? আলোর উৎসের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। বিকারে আলো জ্বলছে, অ্যাকুয়ারিয়ামে আলো জ্বলছে, পানির বোতল, তাতে থাকা গাছও একই অবস্থা। তাদের আকার বলে দিচ্ছে সেগুলো বিভিন্ন রকমের ফুল, ইনডোর প্লান্ট, অ্যাকুয়ারিয়ামে থাকা প্রাণী আর প্রজাতির ডানা থেকে বিচ্ছুরিত হচ্ছে। আর তাতে যে দৃশ্যায়ন ঘটছে, নিঃসন্দেহে ওপরওয়ালার সৃষ্ট সব সৃষ্টির পর তার সবচেয়ে সুন্দর সৃষ্টি। তাথই আলো বিচ্ছুরণকারী প্রাণীগুলোর নড়চড়ে শিউরে উঠতে থাকে বারংবার। এমন প্রাণী পৃথিবীতে আছে বলে ওর জানা ছিল না। কয়েক মুহূর্তের ব্যবধানে ওর বিস্ময়ের পাহাড় আকাশ ছুঁয়ে যায়। জানালার সেই এক বিন্দু আলোটুকু স্থির নেই। মানি প্ল্যান্টের গা বেয়ে তা ছড়িয়ে পড়ছে অনেকটা জুড়ে। পুনরায় জলে ভরে ওঠে তাথইয়ের দু চোখ। তাদের তারায় প্রতিফলিত হয় আলো বিচ্ছুরণকারী মানি প্ল্যান্ট। তারা যেন আলোকীয় সরফে সাজিয়েছে নিজেদের জ্বলতে থাকা সেই লতানো গাছে ইংরেজি বর্ণে স্পষ্ট রূপ ফুটিয়ে তোলা তাথই। ঝড়ঝঞ্ঝার রাত শেষ প্রায়, তবে অন্ধকার ক্ষীণ হতে শুরু করেনি এখনও। ভেজা মাঠের গ্রান নাকে আসছে, ঠেস দিয়ে তুলে রাখা জানালা দিয়ে শীতল বাতাস ঘরে ঢুকছে। আর তার সামনে স্তব্ধ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে তাথই। দেয়ালে থাকা বিষয়বস্তু যেন সব কিছু ভুলিয়ে দিয়েছে ওকে। নড়চড় করতে না জানা শরীরটা সোফা থেকে তুলে এনে অনেকক্ষণ হলো এভাবে দাঁড়ানো। জানালার মানি প্লান্ট টেনে পাশের দেয়ালে আটকানো, গাছের আলোর বিচ্ছুরণে দৃশ্যমান হয়। সে দেয়ালে প্রায় অর্ধশত ছবি আটকানো, আর তাদের নিচে সময়, তারিখ লেখা। বিস্ময় সব সীমা পার করে অশ্রুতে ভরে ওঠে তাথইয়ের চোখ। দেয়ালে আটকানো সবগুলো ছবি তাথইয়ের, ওরই অজান্তে অগোচরে তোলা কিছু সুন্দর মুহূর্তের। সারির শুরুতে কক্সবাজার ভ্রমণের সেই বায়োলুমিনেসের রাতের 3টি ছবি। তাথই জ্বলতে থাকা সমুদ্রের পানি নিয়ে খেলছে, হাসছে। তারপরের কিছু ওদের ভার্সিটির ল্যাবের। গগল পরিহিত তাথই রিওজেন্টের বোতল পরখ করছে, খাতায় লিখছে। পরের ছবিগুলো বসন্ত উৎসবের। তাথই উপরতলার ওড়না উড়িয়ে নাচছে, তার একটা নিচ থেকে তোলা ছবি। কোনো গ্রুপ ছবি থেকে কেটে নেওয়া আরও কিছু ছবি। পরের কিছু ছবির তারিখটা ভর্তি পরীক্ষার দিনের, সেটাও কেটে রাখা।
তাথইয়ের মনে পড়ে সে সময় রিঙ্কির দিকে তাকিয়েছিল ও। এরপর একাধারে আরও 4-5টা ছবি, সে সবগুলোই তাথইয়ের প্রীতিকার্নিশ থাকাকালীন। দুটো যখন ও তাসদিদের ঘরে ছিল তখন জানালার বাইরে থেকে তোলা বুজোর সাথে হাঁটু গেড়ে ঘাসের মাঝে বসা অবস্থায় তাসদিদ যখন টেবিলে বসে তাথইকে দিয়ে বিক্রিয়া ব্যাখ্যা লেখাচ্ছিল তখনকার। পরের ছবিগুলোর কোনোটা বুজো, শার্লি বা রুমনের সাথে, তো কোনোটাই তাথই আর ওর গাড়ি। তাথই প্রতিক্রিয়াবিহীন হয়ে পড়ে, চোখ বেয়ে জল গড়ায় ওর। আস্তে ধীরে ঘাড় ঘুরিয়ে দেখে ওর পাশে দাঁড়ানো তাসদিদের মুগ্ধতা ভরা চাউনি সে ছবিগুলোতেই স্থির। তাথইয়ের মস্তিষ্ক অচল হয়ে পড়ে এক প্রকার। ও কেবলই ভাবতে লাগলো, তাসদিদ কি সত্যি মুগ্ধ হয়ে ওর ছবিগুলো দেখছে? ওর এই ছবিগুলো তাসদিদের তোলা? এমন মুগ্ধতা নিয়ে কি এই ছবিগুলো তুলেছে তাসদিদ? তাহলে তা ওর সামনে কেন ছিল না? এই মুগ্ধতা কেন ওর আগে চোখে পড়েনি? প্রতিটা ছবি তোলার আগে পরে কয়েক সেকেন্ডের ব্যবধানে ও তো তাসদিদকে এভাবেই দেখেছে। তাহলে কী করে সে চোখে চোখ পড়ল না ওর? কী করে সময়টা এক হলো না ওদের জন্য? তাসদিদ বিকারে থাকা আলোকীয় প্রাণীগুলোর দিকে এগোলো। তাকটা তাথইকে দেখিয়ে বলল, আমি প্ল্যান্টগুলোতে লুমিনেন্সিং ঘটাতে পেরেছিলাম, কিন্তু এগুলোর সিকোয়েন্সিংয়ে তোমার লেখার রিয়াকশন ইউজ করতে হয়েছে। এগুলোর ক্রেডিট তোমার, অল ইয়ার্স, সব কিছু তোমার। বলেই তাসদিদ পেছনে ফিরল। তাথইয়ের মনে হলো এই সব কিছু শব্দটার মধ্যে তাসদিদ নিজেকেও গণনা করেছে, আর সেটাই মানতে পারল না ও। সাময়িক আশ্রয় ব্যতীত এখানকার আর কিছুই হতে পারে না ওর। জবাব দিল, মডিফিকেশন আপনার করা, এসবের কিছুই আমার না, আমার কোনোদিন কিছু ছিলই না। বলা শেষ করে তাথই। আকস্মাৎ পায়ের ব্যথা বাড়ে ওর, প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু তার আগে তাসদিদ ধরে ফেলল ওকে। তাসদিদের হাত জোড়াকে শেষ সম্বলের মতো আঁকড়ে ধরল তাথই। দুহাতে আগলে নেওয়া তাথইয়ের দৃষ্টিতে দৃষ্টি স্থির করে তাসদিদ। বহুদিন এই চোখে চোখ রাখা হয়নি ওর। যখন থেকে নিজের অনুভূতির সাথে পরিচিত হয়েছে তখন থেকে। কক্সবাজারের বায়োলুমিনেসের তোলা তাথইয়ের 3টে ছবি কোনো কারণ ছাড়াই নিজের কাছে রেখেছিল, কিন্তু তারপর থেকেই তো অনেক কিছু ঘটে গেছে ওর সাথে। সব সময় সব কিছুতে তাথইকেই মনে করে। বারবার ওকে দেখতে যাওয়া, ও থেকে দূরে থাকাকে মানতে না পারা, আরও কত কী ঘটেছে তার হিসেব তাসদিদের নিজের কাছেও নেই। তবে তাসদিদ এটা জানে, ট্যুর পরবর্তী সময় তাথইয়ের সামনেও নিজেকে যতটা স্বাভাবিক রেখেছে, তাথইয়ের দৃষ্টির আড়ালেও ততটাই অস্বাভাবিক ছিল, যা অন্য কোনো নারীর ক্ষেত্রে হয়নি। ভালোবাসা ব্যতীত এত সব অদ্ভুত অনুভূতির অন্য কোনো নাম পায়নি তাসদিদ। কিন্তু শান্তর কাছে কিছুটা তাথই অন্তুর বিষয়ে জেনেছিল, ধারণা করেছিল প্রেম ভালোবাসা তাথইয়ের কাছে বিষ বলে মনে হতেই পারে। তাই ওর মনে কী আছে তা না জেনে ওকে বলার সাহসও করতে পারেনি। তবে তাসদিদ এটাও জানে সেখানেই ওর সব ব্যর্থতা। জীবনে প্রথমবার নিজের ওপর নিজেরই ঘৃণা অনুভব হলো তাসদিদের। আর তাথই অনুভব করলো তাসদিদের চোখ জোড়া ওর কথার জবাবে স্পষ্ট বলছে, আমি ছিলাম তাথই, আর কিছু না থাকলেও আমি তোমার ছিলাম। ব্যাস, কখন ছিলাম তা তুমি জানতে পারোনি। তবে সে জবাবকে মানল না তাথই, শক্ত আজ বলল, ছাড়ুন। সম্ভব না, আম সরি। সহজাত জবাব দিল তাসদিদ। তাথইয়ের দৃষ্টি প্রসারিত হয়, বুকের হাহাকার আরও গাঢ় হয়ে ওঠে। এতগুলো দিন ও যে মানুষটার ভালোবাসা পাওয়ার লোভ করে এসেছে, আজও তার বাহু ডোরে। সে মানুষটা কত সহজে আজ ওকে আগলে নিচ্ছে। কিন্তু কেন? ওর দুরবস্থা দেখে? ওকে করুণা করে? তাথই নিজেকে সামলে তাসদিদের বাহুবন্ধন থেকে বেরোনোর চেষ্টা করে। তাসদিদ শ্বাস ফেলল, একটা চেয়ার টেনে দিল তাথইয়ের দিকে। তাথই বসলো না, চেয়ার ধরে দাঁড়িয়ে রইল ও। তাসদিদ অপরাধীর মতো করে তাকিয়ে রইল ওর দিকে। তাথই শরীর ধরে রাখতে পারছে না আর, চেয়ারের হাতল হাতড়ে বসে গেল। তাসদিদ পুনরায় ওর কাছে আসলো, বসে গেল তাথইয়ের পায়ের কাছে। অপ্রস্তুত হয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল তাথই। তাসদিদ ওর হাত ধরল। ক্যানোলার কারণে ক্ষত হয়ে থাকা জায়গাটা, শুকিয়ে ওঠা জায়গাটায় ঠোঁট ছোঁয়ালো অতি সন্তর্পণে। শরীর ছাঁকে দিয়ে ওঠে তাথইয়ের। তাসদিদ এক ফোঁটা চোখের জল ঝরিয়ে ওর হাতের দিকে চেয়ে বলল, যে সময়টা ছিলাম না তার জন্য সরি। অবুঝের মতো বসে রয় তাথই। তাসদিদ পুনরায় ওর হাতে ঠোঁট ছোঁয়ালো, আস্তে করে বলল, বুজোকে হারানোর পরবর্তী প্রতিটা মুহূর্তের জন্য সরি।
আলো তুল্যের বিয়ের জন্য তুমি কষ্ট পেয়েছো, সেই জন্য সরি। শার্লি রোমান দুজনে আজ তোমার থেকে দূরে, সেই জন্য সরি। একাধারে আরও 4 বার তাথইয়ের কবজিতে জমে আঁকলো তাজদিদ। তাথই একটু শব্দটাও করলো না। তাজদিদ চোখ তুলে তাকালো ওর দিকে। তাথই অস্পষ্ট আলোয় দেখলো তাজদিদের চোখ জোড়া লালচে হয়ে আছে। তাজদিদ 2 হাতে হাত ধরলো ওর, স্বর তেমনই অসহায়ত্ব রেখে বলল, আমি তোমায় ভালোবাসি তাথই। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। কাঠের চেয়ারে হাতল খামচে ধরল তাথই। নিজ কানে শোনা এই 4টে বর্ণকে বিশ্বাস করতে পারে না ও। ওর বিশ্বাসের সীমা ভাঙচুর করে তাজদিদ পুনরায় বলল, ভালোবাসি বলেই সরি তাথই। যখন নিজে বুঝলাম ভালোবাসি, তখন তোমাকে বোঝার জন্য চেষ্টা করার জন্য সরি। যখন তুমি অস্বীকার করলে ভালোবাসো না, তখন নিজের স্বীকারোক্তি দেওয়ার সাহস না করার জন্য সরি। তোমার অগোচরে যতটা তোমাকে চেয়েছি ততটা সরি। তোমাকে না বলাই তোমাকে যতটা ভালোবাসি ততটা সরি। আম সরি তাথই, আম সরি। তাথইয়ের হাত ধরে রেখে তাতে কপাল ঠেকালো তাজদিদ। কয়েক দণ্ড থমকে রইল তাথই। পরিস্থিতি যেন ওর মস্তিষ্কে প্রবেশের অনুমতি পায়নি। সময় নিয়ে বুঝে উঠতেই শরীর কেঁপে ওঠে তাথইয়ের। আর সহ্য করতে পারল না ও। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে 2 হাতে তাজদিদের কলার চেপে ধরল তাথই। ফুপিয়ে কেঁদে উঠে বলল, ব্যাস, শেষ তোমার ভালোবাসি বলা, শেষ স্বীকারোক্তি দেয়া। কেন এতগুলো দিন পর আজ হঠাৎ করে কেন আমাকে এসব বলছো তাজদিদ? কেন আমাকে এই অবস্থার জন্য করুণা করে? হ্যাঁ, আমার প্রতি করুণা হচ্ছে তোমার? করুণা হচ্ছে? ভালোবাসি বলে দয়া করছো তুমি আমায়? দয়া দেখাচ্ছ আমায়? রুডিকে চেনো? তাথইয়ের হাতের জোর কমে আসে। তাজদিদ জিভ দিয়ে ঠোঁট ভেজালো নিজের। শার্টের গলার দিকের 2টো বোতাম খুলে ফেলে ও। তাথই শুকনো ঢোক গেল একটা। কিছু না বলে তাজদিদ উঠে দাঁড়ালো। তারপর টেবিলের ড্রয়ার টেনে একটা সংবাদপত্রের কাটা অংশ বের করে তাথইয়ের দিকে এগিয়ে দিল ওটা। তাথই কাগজ হাতে নিল না। সেদিকে দৃষ্টি নিক্ষেপ করতেই ওর চোখে পড়ে সেখানে একজন শ্বেতাঙ্গের সাদা কালো ছবি। অদ্ভুত তার চুলের ছাট, কানে রিং, কবজিতে স্টিলের সরু চুরির মতো 3-4টে বস্তু, হাতে গলায় ট্যাটু করা। আর ছবিটার নিচে মোটা হরফে লেখা, ক্যানাডিয়ান ক্রিমিনাল রুডি স্পটেড ইন বাংলাদেশ। তাজদিদের দিকে ফের চোখ তুলে তাকালো তাথই। তাজদিদ কাগজটা টেবিলের উপরে রাখতে রাখতে বলল, গেস হোয়াট? এই বিদেশি সন্ত্রাসী বাংলাদেশে কেন এসেছে? তাথই জবাব দিতে পারে না। এমন অহেতুক প্রশ্নে কথা বাড়ানোর ইচ্ছে ওর নেই। দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালো ও। তাজদিদ পেছন দিকে টেবিলে হাত রেখে তাতে ভর করে দাঁড়ালো। কিঞ্চিত ঘাড় বাঁকিয়ে বলল, টরেন্টোর জেলে বসে মোটা অঙ্কের টাকা দিয়ে হায়ার করে রুডিকে জেইনে দেশে পাঠিয়েছে তোমার ক্ষতি করার জন্য। তাথই বিস্ফোরিত চোখে তাকালো তাজদিদের দিকে। তাজদিদ বলল, আমার এগেনস্টে হওয়া পোস্ট নিয়ে সুবোধ স্যার আর অফিসকে তুমি কেন ধমকি দিয়েছিলে তাথই? তুমি তোমাকে ভালোবাসো না তাহলে? দুবার প্রাণে বাঁচিয়েছিলে তুমি আমার, তারই প্রতিদান হিসেবে তোমার মান বাঁচিয়েছি, পে ব্যাক করেছি, ব্যাস, আর কিছুই না। তাজদিদের প্রশ্নে অবাক হয়েছিল তাথই, কিন্তু এত বড় মিথ্যেটা বলতে 2 সেকেন্ডও সময় নেয়নি ও। কথাটা বলার পর চোখ বেয়ে আপনা আপনি জল গড়ালো ওর। আবারও নিজের ওপর করুণা হলো প্রচণ্ড রকমভাবে। শুরুতে তাজদিদের ভালো না বাসার ভয়, এখন তাজদিদের ভালোবাসার ভয় ওকে ভালোবাসা অস্বীকার করতে বাধ্য করছে। ভাগ্য যে ওকে কতভাবে যন্ত্রণা দিচ্ছে তার তালিকা যেন ক্রমশ বেড়েই চলেছে। ওর জবাব শুনে অন্যদিকে তাকালো তাজদিদ। নিচের ঠোঁট কামড়ে তাচ্ছিল্য হাসলো। অতঃপর বলল, হোয়াটএভার, তুমি আমাকে পে ব্যাক করতে স্যারকে ধমকি দিয়ে আসবে আর তার ছেলের ক্যারিয়ার শেষ করে দিয়ে আসবে। এরপর তোমার জন্য স্যার এখানে লাঞ্ছনা নিয়ে বাঁচবে, ওখানে টরেন্টোর জেলে তার ছেলে দৈনিক মরতে মরতে বাঁচবে। হ্যাঁ, কি ভেবেছিলে তুমি তাথই? ওরা তোমায় এত সহজে ছেড়ে দেবে? Isn't it too incompatible with their characteristics? তাথইয়ের অবুঝের মতো চেয়ে রইল শুধু। তাজদিদ স্বাভাবিক গলায় বলল, যে স্যার আমার তৈরি করা রিয়াকশন মডিফিকেশন চুরি করে নিজের ছেলে নামে চালিয়ে দিল, প্রেস কনফারেন্সে সেই সুবোধ স্যারের স্বীকারোক্তি আমার কাছে প্রচণ্ড রকমের অস্বাভাবিক ছিল। ব্যাপারটা এত সহজে নিতে পারছিলাম না, তাই চলে যাই স্যারের বাসায়। তাকে জিজ্ঞেস করি
এমন সুবোধের উদয় হওয়ার কি কারণ? সে লোক তোমার পরিচয় দিতে না পারলেও এটুকু বলেছিল, বাড়ি বয়ে তাকে হেনস্থা করে আসা মেয়েকে সে ছাড়বে না। যে করেই হোক সে মেয়েকে সে খুঁজে বের করে নিয়ে সে নিজের মানহানির, ছেলের শাস্তিভোগের হিসাব নেবে। বিশ্বাস করো তাথই, মেয়ে শব্দটা শোনার পর জানি না কেন ওই মুহূর্তে আমার তোমার কথাই মনে পড়েছে, কিন্তু পরপরই মনে হয় এটা অসম্ভব। আর যাই হয়ে যাক, তুমি আমার জন্য সুবোধ স্যারকে ধমকাবে এমনটা কোনো মতেই হতে পারে না। নিজেকে সামলে আমি পাল্টা সতর্কবার্তা দিয়ে আসি স্যারকে, কিন্তু ওরা থেমে থাকেনি। রুডি এদেশে আসতেই আমি জেনের একটা ভয়েস ইমেল পাই, যাতে বলা ছিল ওর আমার সাথে শত্রুতা নেই, তবে যে মেয়ে আমার পক্ষধারী সে মেয়েকেও ছাড়বে না। কেউ আমার উপকার করছে বলে তার হওয়া ক্ষতি যে আমার জন্য বেশি অসহনীয় হবে সেটা জেইন আর ওর বাবার আন্দাজে ছিল। ঘটনা ঘটছিল ওদের পরিকল্পনা মাফিক। ওরা আমার আশপাশ এমনভাবে পর্যবেক্ষণ করেছিল, রুডি রিকিংকে অবধি সন্দেহ করে পাকড়াও করেছিল, কিন্তু ওর জবাবে হয়তো এমন কিছু পায়নি যাতে ওকে আমার লাইফে অ্যাটাচড বলে মনে করবে। কোনো এক বিদেশি রিঙ্কিকে আমার বিষয়ে জেরা করছে। রোজির কাছে এ বিষয়ে জানার পর আমি নিজের করণীয় বুঝে উঠতে পারছিলাম না। পাওয়ার আগেই আমার হারানোর ভয় ছিল দাদুই, হয়তো তাই নিজেকে তোমার থেকে দূরে রাখতে শুরু করি। ভয় হতো তোমার সামনে আসলে কখনো আমি তোমায় বলে ফেলি, ভয় হতো তোমার সামনে আসলে কখনো আমি তোমায় বলে না ফেলি দ্যাট আই লাভ ইউ। কখনো তোমার মনে না হয় দ্যাট ইউ লাভ মি। যদি দূর ওর একটাও ঘুরতো আর সেটা রুডি কোনোভাবে জানতে পারতো, ও ধরেই নিত আমার জীবনের একমাত্র রমণী তুমি। তুমি সুবোধ স্যারকে ধমকেছ, জেইন তোমার ক্ষতি করতে ওকে হায়ার করেছে, আর ঠিক তখনই ও হয়তো তোমাকে। থেমে যায় তাসদিদ। তাতে খেয়াল করলো ওর চোখে মুখে অসহায়ত্ব ঝেঁকে বসেছে। তাসদিদ গলার স্বর খাদে নামিয়ে বলল, আমার কাছে তোমার আমার দূরত্বটুকুই তোমাকে সেফ রাখার একমাত্র উপায় ছিল দাদুই। আর অজ্ঞাত সেই মেয়েকে সুরক্ষা দেওয়ার উপায় ছিল রুডি সে মেয়েকে খুঁজে পাওয়ার আগে আমারই রুডি বা সে মেয়ে অবধি পৌঁছানো। রুডিকে ধরার জন্য পুলিশের চেষ্টা ছিল, আমিও আমার মতো চেষ্টা করেই যাচ্ছিলাম। ওপরওয়ালার মর্জিতে সবটা শর্ট আউট হয়ে আসে ফেসবুক পেজে আমার ডকুমেন্টস পোস্টকারী কে সেটা জানার পর। আমি আফিফকে প্রশ্ন ত্যাগ করি। অবাক করার বিষয় হলো ও আমার কাছে তোমার নাম নিলেও সুবোধ স্যার বা রুডির কাছে তোমার নাম বলেনি। তোমার ভয়ে ওদের কাছে বলেছে ওকে ধমকানোর সময় তুমি মাস্ক পরে ছিলা, যার জন্য সুবোধ স্যার তোমার পরিচয় জানতে পারেনি, রুডিও তুমি অবধি পৌঁছাতে পারেনি। তাসদিদ একটু থেমে বা পায়ের গোড়ালি দিয়ে টেবিলের নিচ দিকটায় লাথি ছুড়ল। শব্দ শুনে চমকে ওঠে তাথই। তাসদিদের পায়ের দিকে তাকাতেই চোখ বেরিয়ে আসার উপক্রম হয় ওর। টেবিলের নিচে কাবার্ড, তার ভেতরে মুখে স্কচ টেপ, হাত পা বাঁধা একজনকে ঠেলে ঠুসে রাখা। তাথই ঠিকঠাক পরখ করে বুঝলো ওটা পেপার কাটিংয়ের ছবির মানুষটাই, রুডি। অজ্ঞান হয়ে নিস্তেজ হয়ে আছে সে। তাসদিদ তাথইর দিকে চেয়ে রইল। জেইনের ভয়েস মেইলের নাম্বার থেকে সিমের ক্রয়কারীকে খোঁজা থেকে শুরু করে তার পেছনে ছায়ার মতো লোক লাগিয়ে রাখা এই রুডিকে ধরতে ওকে কত দূর অব্দি যেতে হয়েছে তা শুধু ওই জানে। আফিফের আগে রুডিকে পেয়ে যাওয়াটা ওর জন্য বিশ্বজয়ের মতোই ছিল। এ কদিনে রুডির উপর যা গেছে সব কিছুর মধ্যে ওর জন্য সেটুকুই ছিল মানসিক শান্তি। তাথইকে স্বাভাবিক করতে পা দিয়ে ঠেলে কাবাটের পাল্লা আটকালো তাসদিদ। নিজের স্বাভাবিক ভঙ্গিমা ধরে রেখে বলল, আর না কখনো পারবে। তাথইয়ের গায়ের জোর পুনরায় কমে আসতে থাকে। প্রসারিত নয়নেও চেয়ে রয় কাবার্ডের দিকে। চোখে মুখে বিস্ময় সাজিয়ে আস্তে ধীরে দাঁড়িয়ে যায়। তাসদিদ বলল, আফিফের কাছে তোমার নাম শুনে আমি তোমার খোঁজ করতে রুমনকে কল করেছিলাম। বুজোর অ্যাক্সিডেন্ট, তুল্যর আলোকে বিয়ে করা আর শার্লির চলে যাওয়া, এসব আমাকে ওই বলেছে। বুজোর অ্যাক্সিডেন্টের পর থেকেই তুমি অসুস্থ। আমি এখন বুঝতে পারছি আমার এই জীবনে করা সবচেয়ে বড় ভুল হলো নিজেকে তোমার থেকে দূরে রাখা। সেটা যে কারণেই হোক না কেন, যদি আমি তোমার না শুনে নিজেকে গুটিয়ে না নিতাম, এই এক্সপেরিমেন্টটা নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়তাম না। আফিফকে খুঁজতে সময় নষ্ট না করতাম, রুটিকে হাতে পাওয়ার জন্য এত পাগল না হতাম, তাহলে হয়তো আমি তোমার খেয়াল রাখতে পারতাম। তাই যা ঘুরতে চলেছে তা থামাতে না পারলেও অন্তত তোমার পাশে থাকতে পারতাম। সে তুমি চাও বা না চাও, উপকার ভাবো বা প্রতিদান, আমি তোমায় সর্বাবস্থায় আগলে রাখার চেষ্টা করতাম। তোমার উপর কোনো আঁচ আসতে দিতাম না। কিন্তু আজ আমার সাহসী হতে বাধা নেই তাথই। তোমার জানা উচিত আমি তোমাকে ভালোবাসি, সারা জীবন তোমাকে ভালোবাসতে চাই।
ভালোবেসে আগলে রাখতে চাই। হবে তুমি আমার তাথই, হবে আমার আজন্মের জন্য। তাথই জবাবহীন, ঘাড় উঁচু করে অশ্রুজল চোখে চেয়ে রইল তাজদিদের দিকে। তাজদিদ এগিয়ে একদম সামনে গিয়ে দাঁড়ালো তাথইয়ের। ওর চোখে চোখ রেখে বুঝলো ওর চোখ ঝাপসা হয়ে আসছে, গলা ধরে যাচ্ছে, কণ্ঠনালী রুদ্ধ হয়ে আসছে। নিজেকে সামলাতে দুহাত শক্ত মুঠো করে নেয় তাজদিদ। একটা ঢোক গেলে পুনরায় বলে উঠল, অডিটোরিয়ামে তোমাকে জিজ্ঞেস করেছিলাম ভালোবাসো কিনা। সেদিন তোমার জবাব না সূচক ছিল, কিন্তু আজ আমার প্রশ্ন পাল্টেছে তাথই। আজ তোমার জবাব পাল্টানো কিন্তু আবশ্যক। তোমার অস্বীকার কেবল আমার যন্ত্রণা দিয়েছিল, কিন্তু তোমার প্রত্যাখ্যান আমাকে শেষ করে দেবে তাথই। আজ সাহস করে সব দিক ঘুরিয়ে তোমাকে চাইছি, শুধু তোমাকে চাইছি। আজ আমাকে ফিরিয়ে দিও না প্লিজ, প্লিজ। ঢাকার বাইরে একটা ছোট্ট উপশহর। সকালের ঝলমলে রোদ এসে পড়েছে। অ্যাপার্টমেন্টের পূর্বমুখী বারান্দায় ছোট্টখাটো একটা কিচেন, 4 চেয়ারের ডাইনিং টেবিল, সোফা সেট, টি টেবিল, মাঝারি আকারের ঝাড়বাতি, সব মিলিয়ে একটা ড্রয়িং রুম আর 2টো শোবার ঘর। 6 তলার এই ছোট্ট বাসাটা অতি ছিমছামভাবে সাজানো। দেয়ালে রং বেরঙের পেন্টিং, কৃত্রিম ফুল, পোড়ামাটির ফুলদানি, দেয়ালে শোপিস, সব মিলিয়ে বাসাটার কোনায় কোনায় শৌখিনতার ছোঁয়া। শোবার ঘরে বিছানায় বসে শান্ত ল্যাপটপে ব্যস্ত, ওর কানে হেডফোন গোজা। আশেপাশের কিছু খেয়াল নেই ওর। আওয়াজ শুনে ওয়াশরুমের দরজায় তাকালো শান্ত। মাথায় তোয়ালে পেঁচাতে পেঁচাতে ওয়াশরুম থেকে বের হওয়া রমণীর পরনে হালকা গোলাপি রঙের শাড়ি। ভেজা চুল সামলাতে সামলাতে সে আয়নার দিকে এগোচ্ছে। শান্ত মুচকি হেসে ল্যাপটপে চোখ নিল, গলা উঁচিয়ে বলল, ভাবছি ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্সটা এবার আমিও করে ফেলবো। এই বিষয়ে তোমার কি মত শার্লিও? শার্লি টুলে বসে গিয়ে আয়নায় তাকালো। শান্ত মুচকি মুচকি হাসছে আর ল্যাপটপ ঘাঁটছে। প্রায় 2 বছর হলো আউটসোর্সিংয়ে কাজ করে কিবোর্ডে পটু হয়ে ওঠা মানুষটা সময় নিয়ে কিবোর্ডের বোতাম টিপছে। ও জানে শান্তর কাজে মনোযোগ নেই। ও সামনে তাকলে কাজে মনোযোগ দিতে পারে না শান্ত। এমনটাই হয়ে আসছে এতগুলো দিন হলো। শার্লি মাথা থেকে তোয়ালে খুলল, মুখে ক্রিম মাখতে মাখতে বলল, তা হঠাৎ জনাবের এমন ইচ্ছার কারণ? শার্ট প্যান্ট থেকে শুরু করে শাড়ি তুমি যাই পরো দেখতে সুন্দর লাগে। এই সব কিছুতে এমন সুন্দর লাগার রহস্য কী হতে পারে? কি এমন কারণ আছে তোমার এত এত সুন্দর লাগার? কারণ আমার বরের দৃষ্টি সুন্দর। মনের জবাবটা মুখে দিল না শার্লি। কনিষ্ঠা আঙুলে চোখের কোণে কাজল ছুঁয়ে বলল, নজর দিচ্ছেন? একদমই না, নজর কেন দেব? আমি তো বউয়ের প্রশংসা করে ভালোবাসা জাহির করছি। শার্লি গম্ভীরতা বজায় রেখে আর এক চোখে কাজল দিতে যাচ্ছিল। শান্তর কথায় লজ্জা পেয়ে এবারে হেসে ফেলল। উঠে গিয়ে বিছানার পাশে দাঁড়িয়ে বলল, দেখুন কি করছেন, অল্পের জন্য কাজের লেপটে যায়নি আমার। গেলে পরে মামলা দিতাম আপনার নামে। হ্যাঁ হ্যাঁ, তা তো দেবই, তোমারই তো জোর। তোমার ভাই লীগের সাধারণ সম্পাদক, আমি তো রাজনীতি ছেড়ে দিয়েছি। 2-4টে খবরের কাগজে হেডলাইন তো আমাকে নিয়েও হওয়া উচিত বলো। বউয়ের টানে রাজনীতি ছাড়লো শান্ত, ওয়াও। শার্লি ঠোঁট চেপে হাসল। আঁচলের আড়ালে হাতে থাকা বক্সটা শান্তর ল্যাপটপের উপর রাখতে কপাল কুঁচকে তাকালো শান্ত। ভ্রু নাচিয়ে শুধালো, থার্মোমিটার সদৃশ বস্তুটা বক্সে করে তার সামনে দেওয়ার কী কারণ? শার্লি অল্প বিস্তর লজ্জা পেয়ে মাথা নোয়ালো। একদমই নিচু আজে বলল, আপনার ভালোবাসার ভাগ বসাতে আরেকজন আসছে। শান্ত কিছু না বুঝে সেকেন্ড 5 তাকিয়ে রইল শার্লির দিকে। পরপরই বাবা হচ্ছে ব্যাপারটা বুঝে উঠতেই ঝলমলিয়ে ওঠে ওর চোখ। ল্যাপটপ নামিয়ে বিছানা ছেড়ে দ্রুততার সাথে উঠে দাঁড়ালো শান্ত। জাপটে জড়িয়ে ধরল শার্লিকে। ওর গালে চুলে চুমু দিয়ে ফিসফিসিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ শার্লি, সব কিছুর জন্য থ্যাংক ইউ। সাবির বুকে মাথা রেখে 2 ফোঁটা অশ্রু বিসর্জন দিল শার্লি। সে অশ্রু সুখের, কিন্তু সে সুখ অবধি আসা ওর জন্য মোটেও সহজ ছিল না। যদি না সাথের মানুষটা শান্ত হতো, হয়তো কখনো সেটা সম্ভবও হতো না। শার্লি এই মানুষটাকে দেখে আর অবাক হয়। ভালোবাসা নামক অনুভূতি ওকে একসময় এক রাগী পুরুষকে দেখতে বাধ্য করেছিল, যার রাগ দেখে কি করে সামলাবে ভেবে ভেবে ক্ষণে ক্ষণে ওকে হতাশ হতে হতো। আজ জীবনও ওকে এক রাগী পুরুষ উপহার দিয়েছে, তবে তাকে সামলাতে হয় না,
পুরো দুনিয়ার সাথে লড়াই করে এক মহাবিশ্ব রাগের কারণ মাথায় বয়ে এনে সে ঘরে এসে মিষ্টি করে বলবে, তোমায় দেখলে আমার সমস্ত রাগ উবে যায় শার্লি। যতটা অভিযোগ নিয়ে শার্লি ঢাকা ছেড়েছিল, সৃষ্টিকর্তা তার কয়েক সহস্রগুণ সুন্দর উপহারে ওর জীবন মুড়িয়ে দিয়েছে। বছর দেড়েক আগে পড়াশোনা ছেড়ে ছুড়ে বাড়ি আসার পর ও যে মা বাবা ভাই সবার চিন্তার কারণ হয়ে উঠেছিল তা বুঝতে বেগ পেতে হয়নি শার্লিকে। কারো তোয়াক্কা না করে অনেকটা সময় নিজেকে ঘরবন্দি করে রেখেছিল। ঠিক তখনই ভাইয়ের বন্ধু হিসেবে শান্ত আরেক দফায় ওর জীবনে আসে। একদম হুট করে বিয়ের প্রস্তাবও পাঠায়। শার্লির পরিবারের কারো এই সম্পর্কে অমত ছিল না। সবাই মিলে রাজি হওয়ার জন্য বোঝাতে থাকে ওকে। জেদ করতে চেয়েছিল শার্লি, কিন্তু সময় আর জীবনের তাগিদে একসময় বুঝতে পারে এভাবেই জীবনকে থামিয়ে দিলে চলবে না। তুল্য যদি অন্য কাউকে জীবনে এনে সুখী হতে পারে, ও কেন নয়? অনেক কষ্টে নিজেকে বুঝিয়ে জীবনকে দ্বিতীয় সুযোগ দিয়েছিল। বিয়েতে রাজি হয়ে গিয়ে রুমনকে জানিয়েছিল, স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।